আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আনটোল্ড হিস্ট্রি অফ বেঙ্গলের দ্বিতীয় এপিসোডে আমরা চর্চা করেছিলাম বাংলার সবথেকে শক্তিশালী রাজা রায়শ্রেষ্ঠ প্রতাপাদিত্য রায়কে নিয়ে। আমরা শুনেছিলাম যে উনি কিভাবে হিজলি, সালকা, রায়গড়, রাজমহল আর পাটনার যুদ্ধ জিতেছিলেন, মুঘল, আফগান আর পর্তুগালিদের হারিয়ে গোটা বাংলা, বিহার আর উড়িষ্যার ওপর নিজের রাজত্ব সৃষ্টি করেছিলেন, আর বারে বারে কিভাবে ওনার সামনে বিভিন্ন বিদেশি আক্রমণকারী শক্তিদের পরাজয়ের মুখোমুখি হতে হয়। আজকের এপিসোডে আমরা জানবো যে পাটনার বিজয়ের পর মহারাজ প্রতাপাদিত্যর কি হলো। কথায় আছে ঘর শত্রু বিভীষণ। ঠিক যেভাবে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে ওনার নিজের লোকেরা বিশ্বাসঘাতকতা করে, ঠিক সেইভাবেই মহারাজ প্রতাপাদিত্যের শিবিরেও বেশ কয়েকজন বিশ্বাসঘাতক ছিল, আর তারাই ওনার কাল হয়ে দাঁড়ায়। যশোরের সিংহাসন প্রতাপাদিত্য তার বাবা বিক্রমাদিত্য হরিনারায়ণ রায়ের থেকে পেয়েছিলেন। ওনার এক কাকা ছিলেন বসন্ত নারায়ণ রায়। বসন্ত নারায়ণ রায়ের স্ত্রী অভয়া দেবী কিন্তু প্রতাপাদিত্যকে মানুষ করেছিলেন, আর ওনার প্রভাবেই প্রতাপাদিত্য একজন বীর যোদ্ধা আর ধর্মপ্রেমী মানুষ হয়েছিলেন। কিন্তু প্রতাপাদিত্যর এত শক্তিশালী হয়ে যাওয়া, এত লোকপ্রিয় হয়ে যাওয়াটা বসন্ত নারায়ণ রায় মেনে নিতে পারছিলেন না। ওনার ইচ্ছা ছিল হয় উনি কিংবা ওনার ছেলে যশোরের রাজা হবে। আপনারা যদি আনটোল্ড হিস্ট্রি অফ বেঙ্গলের দ্বিতীয় এপিসোডটা না দেখে থাকেন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আগে গিয়ে সেটা দেখুন। প্রতাপাদিত্যকে মনে প্রাণে ঘেন্না করলেও কিন্তু বসন্ত রায়ের সাহস ছিল না প্রতাপাদিত্যকে নিজের হাতে কিংবা কোনো ষড়যন্ত্র করে হত্যা করার, কারণ তখন গোটা বাংলা, শুধু যশোর নয়, গোটা বাংলার কাছে উনি একজন মাসিহার থেকে কম ছিলেন না। গোটা যশোর বাহিনীর কাছে উনি একজন দেবদূত ছিলেন। যদি তারা জানতে পারত যে তাদের প্রিয় মহারাজকে মারায় বসন্ত নারায়ণ রায়ের হাত আছে, তাহলে বসন্ত রায়ের মাথাটা আর ঘাড়ে থাকতো না। তাই বসন্ত রায় একটা অন্য ষড়যন্ত্রের সৃষ্টি করে। মহারাজ প্রতাপাদিত্য হিজলির যুদ্ধে মাসলাদে ঈশা খান লোহানিকে হারিয়ে গোটা উড়িষ্যা দখল করেছিলেন, আর তারপরে তাজ খান নামের একটা লোককে উনি উড়িষ্যার সিংহাসনে বসিয়েছিলেন। তাজ খান বসন্ত রায়ের জালে ফেসে প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়। ইচ্ছামতি নদীর তীরে ধনুর্ধারী, বন্দুকচি আর তোপচিদের দাঁড় করিয়ে দেয়। বসন্ত রায় আর তাজ খানের মতলব ছিল যে বিদ্রোহের খবর পেয়ে যখন প্রতাপাদিত্য নিজের নৌবাহিনী নিয়ে এই বিদ্রোহ দমন করতে আসবেন, তাজ খান তোপ, বন্দুক আর তীর চালিয়ে ওনার বাহিনীকে ঝাঁঝরা করে দেবে। কিন্তু তারা জানতো না যে প্রতাপাদিত্যের গুপ্তচররা তককে তককে ছিল। তাজ খান ইচ্ছামতি নদীর তীরে নিজের সেপাইদের সাথে দাঁড়িয়েছিল। তোপগুলোর মুখ নদীর দিকে করা ছিল। সেপাইরা বন্দুক আর তীরগুলো নদীর দিকে তাক করে রেখেছিল। এমন সময় তাজ খান আর তার সেপাইরা শুনতে পেল কিছু ঘোড়ার টাপের শব্দ। পরের মুহূর্তে একজন সেপাই ছুটতে ছুটতে এসে তাকে জানায় যে তাদের সাথে ধোঁকা হয়েছে। যশোর বাহিনী নদী দিয়ে না এসে মাটির পথ ধরে আসছে। তাজ খানের ওপর বাজ ভেঙে পড়ল। উনি সঙ্গে সঙ্গে সেপাইদের হুকুম দেন যে এক্ষুনি তোপগুলো ঘোরাতে, আর ভয় পাওয়ার যে কিছু নেই। কিন্তু ওই বড় বড় তোপগুলো ঘোরানো কি চারটিখানি কথা? পরের মুহূর্তেই তাজ খান দেখতে পেল যে শয়ে শয়ে তীর আকাশ থেকে এসে তার তোপচিদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে, আর তাদের তোপচিদের মৃতদেহগুলো পড়ে আছে। উনি নিজের বন্দুকচি আর বাকি সৈন্যবলকে আদেশ করলেন আক্রমণ করতে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। বলাই বাহুল্য যে তাজ খান এই যুদ্ধটা হেরে যায়। বন্দী অবস্থায় উনি বসন্ত রায়ের নামটা প্রকাশ করে দেন। বসন্ত রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর তার ছেলে মুঘলদের কাছে আগ্রা পালিয়ে যায়। কালিন্দ্রির যুদ্ধ সাল 1603-এ জালালউদ্দিন আকবর নিজের শেষ চেষ্টা করেন প্রতাপাদিত্যকে হারানোর। কালিন্দ্রির যুদ্ধ করতে উনি নিজের প্রধান সেনাপতি হিসাবে পাঠান নিজের নবরত্নর মধ্যে থেকে একজন, আর নিজের শালা রাজা মানসিংকে। নিজের 22 জন সব থেকে ভালো সিপেসালার আর নিজের শাহী ফৌজের সাথে পাঠান বাংলা দখল করতে। মানসিং ঠিক 30 বছর আগে হালদিঘাটির যুদ্ধে চিতরের মহারানা প্রতাপ সিংহের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মানে সোজাসুজি বললে উনি একজন দেশদ্রোহী বেঈমান ছিলেন। মানসিং গঙ্গা নদী ধরে বাংলায় প্রবেশ করেন। আপনারা যারা সেকেন্ড এপিসোডটা শুনেছেন, আপনাদের হয়তো মনে হচ্ছে যে যদি বিহার অবধি প্রতাপাদিত্যের দখল হয়ে গিয়ে থাকে, মানসিং এত বড় একটা ফৌজ নিয়ে বাংলায় ঢুকে গেলেন আর কেউ জানতে পারল না। তখনকার দিন খুবই আলাদা ছিল। আজকের দিনে যদি কোনো দেশের ওপর অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে সেই দেশের সরকার তো জানতে পারেই, গোটা পৃথিবীর কাছে তৎক্ষণাৎ খবর চলে যায়। কিন্তু এই আক্রমণের খবরটা প্রতাপাদিত্যর গুপ্তচররা ওনাকে দিয়ে দেয়। প্রতাপাদিত্য জানতে পারেন যে মুঘলরা বসন্তপুর নামের এলাকাতে নিজের শিবির স্থাপনা করছে, মানে যে জাহাজগুলোতে চেপে তারা এসেছে সেই জাহাজগুলো এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে। উনি নিজের ছেলে উদিত নারায়ণ আর সূর্যকান্ত গহরায়কে সঙ্গে সঙ্গে সেখানে পাঠায়।
নিজের বাহিনীকে ওখানে পৌঁছে দেন। আর তারপর শুরু হয় গুলি চালানো, তীর চালানো আর গোলা বর্ষণ। এই যুদ্ধেও যশোর বাহিনী জিতে যায়। সেই যে 22 জন সিপাহি সালার যাদেরকে আকবর পাঠিয়েছিলেন, তাদের মধ্যে থেকে 12 জন মারা যায়। মান সিং নিজের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে আবার আগ্রা ফিরে যান, আর তার সাথে ওই বাকি 10 জনও ফিরে যায়, আর যে কজন সেপাইরা বেঁচে গেছিল তারাও ফিরে যায়। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় দেখার মতন, সেটা হচ্ছে প্রতাপাদিত্য ইসলামিক নিয়ম মেনে ওই 12 জন সিপাহি সালারদের আর যে কজন মুসলমান সেপাইরা মারা গেছিল তাদের সবাইকে দাফন করে দেন। শেষ পর্ব, কাঙারঘাটের যুদ্ধ। এবার বিগত 20-25 বছরে প্রতাপাদিত্য প্রায় 5 বার মুঘলদের পরাজয়ের মুখ দেখান। কালিন্দ্রির যুদ্ধ হয়েছিল সাল 1603-এ, আর এই কাঙারঘাটের যুদ্ধ হয় 1612-তে। এই 9-10 বছরে মুঘলরা কিন্তু আর বাংলার ওপর কোনো আক্রমণ করে না। এই কাঙারঘাটের যুদ্ধেও মান সিংই এসেছিলেন। মহারাজ প্রতাপাদিত্যর সম্বন্ধে যত তথ্য পাবলিক ডোমেনে আছে সে সব পড়ে ঘেটে আমি এই বুঝতে পারলাম যে কাঙারঘাটের যুদ্ধটা অবশেষে মহারাজ প্রতাপাদিত্য হেরে যান। এবার হেরে যাওয়ার কারণ কি? অনেক জায়গায় পড়লাম যে হেরে যাওয়ার কারণ ছিলেন ওনারই এক মন্ত্রী, যার নাম ছিল ভবানন্দ মজুমদার। এবার ভবানন্দ মজুমদার ঠিক কিভাবে মহারাজ প্রতাপাদিত্যর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেটা কিন্তু আমি কোথাও পেলাম না। কিন্তু যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু এই দিকেই ইশারা করছে যে উনি হেরেছিলেন, কারণ ছিল এই ভবানন্দ মজুমদার নামের এই বিশ্বাসঘাতকটা। কেন? কারণ প্রতাপাদিত্য এই যুদ্ধের পর নিজের রাজমহল ত্যাগ করে সুন্দরবনের জঙ্গলে চলে যান। উনি চলে যাওয়ার পর যখন মুঘল বাহিনী যশোরের ওপর নিজের অধিকার স্থাপিত করে, ওরা গণহত্যা আরম্ভ করে। মহারাজ প্রতাপাদিত্যের সব সৈনিক, সামন্ত, সেনাপতি সবাইকে ওরা মেরে ফেলে, কিন্তু একমাত্র এই ভবানন্দ মজুমদারকে যশোরের পরের রাজা ঘোষণা করা হয়। সে যাই হোক, মহারাজ প্রতাপাদিত্য সম্বন্ধে জেনে আমার তো খুব ভালো লেগেছে। মহারাজ প্রতাপাদিত্য সম্বন্ধে আমার 2টো এপিসোড দেখলে আপনাদের হয়তো মনে হবে যে ইনি সারা জীবন মধ্যে শুধু যুদ্ধই করেছিলেন, কিন্তু তা কিন্তু নয়। উনি অনেক কটা মন্দিরের সৃষ্টি করেছিলেন, অনেক কটা বিদ্যালয় মানে স্কুলের সৃষ্টি করেছিলেন, এবং কি কিছু কিছু জায়গায় আমি এও পড়লাম যে বাংলার যে প্রথম চার্চ, কিছু ইতিহাসবিদরা বলে বাংলার প্রথম চার্চ নাকি পর্তুগালিদের আবেদন জানানোর পর প্রতাপাদিত্যই বানিয়ে দিয়ে। মহারাজ প্রতাপাদিত্য কিভাবে মারা গেছিলেন এর ওপর ইতিহাসটা অস্পষ্ট, কিন্তু সব পড়ে আমার যতটা মনে হলো যে এই কাঙারঘাটের যুদ্ধ হারার পর উনি সুন্দরবন চলে যান, আর তারপরে মুঘলরা ওনাকে একটা চিঠি পাঠায় যে উনি যদি নিজের থেকে ধরা দেন তাহলে ওনাকে নিজের রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। খুবই স্বাভাবিকভাবে তারপরে ওনাকে মুঘলদের অধীনে থাকতে হবে, কিন্তু ওনাকে প্রাণে মারা হবে না কিংবা ওনাকে কোনোভাবে অসম্মানিত করা হবে না। কিন্তু উনি যখন বিশ্বাস করে নিজেকে ধরা দেন তখন মুঘলরা ওনাকে শিকলে বেঁধে দেয় এবং ওনাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল, আর পথে যখন উনি কাশী পৌঁছান উনি আত্মহত্যা করেন। আমি চেষ্টা করব পরে মহারাজ প্রতাপাদিত্যর সম্বন্ধে আরও কিছু এপিসোড নিয়ে আসা। আজকের জন্যে এখানেই শেষ করি, দেখা হবে পরের এপিসোডে।